নিরাপত্তার ঘেরাটোপে যেন প্রধানমন্ত্রীকে জনবিচ্ছিন্ন করা না হয় বলেছেন তারেক রহমান। এসএসএফকে আরও দক্ষ করার ঘোষণা। সংসদে প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা, সব শ্রেণী পেশার মানুষের স্বার্থ গুরুত্ব পেয়েছে দাবি আইনমন্ত্রীর। স্বপ্নবিলাসী বাজেট বললেন রুমিন ফারহানা। তাপপ্রবাহে দেশে অর্থনৈতিক খাতে $1.7 বিলিয়ন ক্ষতি, কমতে পারে রপ্তানি, যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় তথ্য। এবং বিশ্বকাপে চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকা ম্যাচ ড্র, যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ উন্মাদনার প্রাণকেন্দ্রে পরিণত নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার। দেখছিলেন ট্রান্সমিট সংবাদ শিরোনাম। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফকে আরও কর্মদক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে সরকারের প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপর তার আস্থা রয়েছে উল্লেখ করে নিরাপত্তার ঘেরাটোপ যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার আহ্বানও জানান তিনি। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় এসএসএফ এর নবনির্মিত অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। রাজধানীর তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে তারেক রহমান বলেন, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং দেশে বিদেশে রাষ্ট্রঘোষিত বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার সঙ্গে দেশের জাতীয় নিরাপত্তার বিষয়টিও জড়িত। তাই এসএসএফকে কৌশল এবং দক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করতে হয়। এ সময় বাহিনীটির সদস্যদের পেশাদারিত্বের প্রশংসাও করেন প্রধানমন্ত্রী। বর্তমানে আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা, ব্যবস্থা, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এইসব চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক ও যুগ উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপরেই আমার সবচেয়ে বেশি নির্ভরতা। সুতরাং নিরাপত্তার ঘেরাটোপে যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়া হয়, এই সফিস্টিকেটেড বাহিনীর হিসাবে সেদিকেও বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। এসএসএফ যখন প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময়ের সঙ্গে বর্তমান সময়ের অনেক পার্থক্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, একটি বিশেষায়িত বাহিনী হিসেবে সাহস, দক্ষতা, কৌশল এবং সর্বাধুনিক প্রযুক্তিতে এসএসএফ এর পিছিয়ে থাকার সুযোগ নেই। আমি এসএসএফ এর নবনির্মিত অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জটি উদ্বোধন করেছি। উদ্বোধনী মহড়াও প্রত্যক্ষ করেছি। পেশাগত কর্মদক্ষতা বাড়াতে নবনির্মিত এই ফায়ারিং রেঞ্জ নিঃসন্দেহে বিশেষ ভূমিকা রাখবে। আমি আশা করি নিরাপত্তা কৌশল প্রণয়ন এবং নিজেদের পেশাগত দক্ষতা বাড়াতে আপনারা এই ফায়ারিং রেঞ্জের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করবেন। নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় করতে দেশের অন্য সকল নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন মন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে এসএসএফকে নিরাপত্তা কৌশল নিশ্চিত করতে হয়। আমি মনে করি সমন্বয় যত বেশি দক্ষতার সঙ্গে করা যায়, নিরাপত্তা ব্যবস্থাও তত বেশি সুচারুরূপে সম্পন্ন করা সম্ভব হয়। সরকার প্রধান হিসেবে জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপরই সবচেয়ে বেশি নির্ভরতার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। করতে হয়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আর আজ থেকে স্বাধীন গণমাধ্যম কমিশন তৈরির প্রথম অধ্যায় শুরু হয়েছে বলে জানিয়ে দায়িত্বশীল ও গঠনমূলক সাংবাদিকতার আহ্বান জানান তথ্য প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। রাজধানীর একটি হোটেলে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন তারা। মেজবা রহমানের রিপোর্ট। যে সমাজে গণমাধ্যমের স্বাধীনতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মতামত নিতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে এক কর্মশালা। অনুষ্ঠানে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে সকলকে সাথে নিয়ে সংস্কার করা হবে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করবে বলেও জানান তিনি। সর্বসম্মতিক্রমে পথ চলার
বিন্দুটা কোনটা সেটা যদি আমরা খুঁজে বের করতে পারি সরকারও সেখানে একজন অংশীদার এবং একই সঙ্গে সরকার এই কাজের ফ্যাসিলিটেটর এবং একই সঙ্গে সরকার রাষ্ট্রের পক্ষ থেকে আপনাদের মহৎ উদ্দেশ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একজন সমন্বয়কারীর দায়িত্ব পালন করে। কর্মশালায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, স্বাধীন গণমাধ্যমের জন্য প্রথম অধ্যায় শুরু হলো আজ থেকে। আগামীতে এই আলোচনা চলমান থাকবে বলেও জানান তিনি। আমাদের এটি হচ্ছে প্রথম অধ্যায়। আমরা আবার বসবো, আমরা আবার আলোচনা করব এবং একটি স্বাধীন গণমাধ্যম কিভাবে প্রতিষ্ঠা করা যায় এবং গণতন্ত্র যেটা প্রতিষ্ঠা হয়েছে তা সমুন্নত কিভাবে রাখা যায়, গণমাধ্যম কিভাবে স্বাধীনভাবে কাজ করা যায় সেভাবে আমরা আলোচনা করব। আর প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, স্বাধীনভাবে কমিশন গঠনের জন্য ঐক্যমত্য হয়েছে, তবে কিভাবে হবে তা এখনো আলোচনা হয়নি। গণমাধ্যম কমিশন তৈরি করার কথা হচ্ছে এবং সেটা স্বাধীনভাবে যেন কাজ করতে পারে সেটা নিয়ে এক ধরনের ঐক্যমত্য হয়েছে, আমরা সবাই একমত হয়েছি। সেটা কিভাবে গঠিত হবে, সেটার পরিধি কি হবে, সেটার এখতিয়ার কি হবে, সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হয় নাই, সেটা ভবিষ্যতে আসলে আলোচিত হবে। কর্মশালায় অংশ নেওয়া অংশীজনরা গণমাধ্যম সংস্কার, স্বাধীনতা, জবাবদিহিতা এবং জাতীয় গণমাধ্যম কমিশনের সম্ভাব্য কাঠামো নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন। এসব সুপারিশের ভিত্তিতে কমিশনের রূপরেখা প্রণয়নের কাজ এগিয়ে নেওয়া হবে বলে জানানো হয়। সরকারও সেখানে একজন অংশীদার। মিসবাহ রহমান, বাংলা ভিশন, ঢাকা। এক বছরের ব্যবধানে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ প্রায় 41% বেড়েছে। 2025 সালের হিসাব অনুসারে ওদেশের ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 83 কোটি 41 লাখ সুইস ফ্রা। 2024 সালে যা ছিল প্রায় 59 কোটি সুইস ফ্রা। বৃহস্পতিবার প্রকাশিত সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক SNB'র বার্ষিক প্রতিবেদনে এই তথ্য এসেছে। বর্তমান বাজার দর অনুসারে এক সুইস ফ্রা বাংলাদেশি মুদ্রায় 152 থেকে 153 টাকা। সেই হিসেবে সুইস ব্যাংকে 2025 সালের শেষে বাংলাদেশিদের অর্থ জমার পরিমাণ 12,000 কোটি টাকার চেয়ে বেশি। 2021 সালের পর গত বছরই বাংলাদেশিদের সর্বোচ্চ পরিমাণ অর্থ জমা হয়েছে সুইস ব্যাংকগুলোতে। এটি গত 10 বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। সুইজারল্যান্ডের ব্যাংকে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশিরাও অর্থ রাখে। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন দেশ থেকে জমা হওয়া এসব অর্থ সে দেশের দায় হিসেবে আর্থিক প্রতিবেদনে উল্লেখ করে থাকে। স্বপ্নবিলাসী উচ্চবিলাসী বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে সংসদে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বৃহস্পতিবার প্রস্তাবিত নতুন বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে একথা জানান আইনমন্ত্রী। তিনি বলেন, একসময় বাজেটকে গরিব মারার বাজেট বা বড়লোকের বাজেট বলে সমালোচনা করা হলেও এবার সে ধরনের প্রতিক্রিয়া দেখা যায়নি, কারণ সরকার এই বাজেটের সব শ্রেণী পেশার মানুষের স্বার্থকে গুরুত্ব দিয়েছেন। প্রস্তাবিত বাজেট লুটপাটের অর্থনীতি বন্ধ করবে বলে মনে করেন আইনমন্ত্রী। সরকার বাংলাদেশকে শক্তিশালী ও স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করার বিশাল লক্ষ্য নিয়ে স্বপ্নবিলাসী বাজেট দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা জানান, বাজেটে নেওয়া পদক্ষেপের ফলে নিত্যপণ্যের দাম কমবে, তবে ঘাটতি মেটাতে সরকার ব্যাংক থেকে ঋণ বেশি নিলে ব্যক্তিখাত ক্ষতিগ্রস্ত হবে। যে বা যারা সমালোচনা করছেন তাদেরকে বলছি, আমাদের উচ্চাভিলাষ আছে এই বাজেটকে এগিয়ে নিয়ে বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। সে কারণেই উচ্চাভিলাষী বাজেট বলেন, স্বপ্নবিলাসী বাজেট বলেন, যে নামেই ডাকুন না কেন, এবারের বাজেট সমসাময়িক সময়ে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বাংলাদেশকে। সেরকম একটি স্বপ্নের সোপান হিসাবে আমরা ওখানে উপস্থাপন করেছি। 2,43,000 কোটি টাকার ঘাটতি বাজেট এনবিআর যদি 6 লক্ষ কোটি টাকা তুলতে না পারে কর হিসেবে, সেই ঘাটতি আরো বাড়বে। আর ঘাটতি মেটানোর রাস্তা আছে মাত্র 2টা। আর সরকার যখন ব্যাংকিং খাত থেকে ঋণ নেয়, মাননীয় স্পিকার, যাদের অর্থনীতির ব্যাপারে ন্যূনতম ধারণা আছে তারা সকলেই বুঝতে পারবে যে তখন ব্যক্তি খাতে ঋণের পরিমাণ অটোমেটিক্যালি কমে যায়। দেশের অর্থনীতিতে উদ্বেগ বাড়াচ্ছে তীব্র তাপপ্রবাহ। যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের গবেষণায় দেখা গেছে, অতি তাপমাত্রায় বছরে ক্ষতি হচ্ছে 170 কোটি মার্কিন ডলার, যা জিডিপির 0.4% সমান।
একই সাথে এই অতি তাপমাত্রা চলতে থাকলে 22% রপ্তানি কমার শঙ্কাও করছেন তারা। জলবায়ু বিশ্লেষকরা বলছেন, ক্ষতি কমাতে জরুরি হয়ে পড়েছে ন্যাশনাল হিট অ্যাকশন প্ল্যান বাস্তবায়নের। একই সাথে তাপমাত্রাজনিত বিপর্যয়কে দুর্যোগ হিসেবে বিবেচনারও পরামর্শ তাদের। পরিবেশবিদরা বলছেন, মানব তৈরি রাসায়নিক গ্যাস নির্গমনের ফলেই বেড়েছে এই বিপর্যয়। বিস্তারিত মামুন আবদুল্লাহর রিপোর্টে। তপ্ত রোদে যখন বেশিরভাগ মানুষই কিছুটা ছায়ায় আশ্রয় নিয়েছেন, তখনও 50ঊর্ধ্ব আব্দুর রহিমের প্যাডেল ঘুরছে। ভাগ্যের চাকা ঘোরাতে তীব্র তাপপ্রবাহেও তার মতো অনেকেই থেমে নেই জীবনযুদ্ধের এই সংগ্রামে। গত 2 দশকে এই অনিরাপদ তাপমাত্রা দিনের সংখ্যা বেড়েছে প্রায় 3 গুণ। 2000 সালেও যেখানে বছরে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অতিক্রম করেছিল মাত্র 46 দিন, সেখানে 2024-এ এসে তা বেড়ে দাঁড়ায় 120 দিনে। হাই বা হেভি ইন্ডাস্ট্রি যে জোনগুলো রয়েছে বা মাঝারি ইন্ডাস্ট্রি জোনগুলো রয়েছে, এগুলোর কিন্তু দেখা গেছে যে পরিমাণ ধোঁয়া নির্গত হয়, এই ধোঁয়াটা আপনার অটোমেটিকলি আপনার ওজোন স্তরকে হোল করে ফেলে। আর ওজোন স্তর যখনই হোল হয় তখন ডিরেক্টলি সূর্যের যে আলট্রাভায়োলেট রেট আছে ডিরেক্টলি মাটিতে পড়ে। এখন দেখা যাচ্ছে যে সময় তাপমাত্রা কমার কথা সেই সময় কি তাপমাত্রা বেশি। এটা হচ্ছে লোকাল যেমন একটা ইম্প্যাক্ট রয়েছে, এর সাথে গ্লোবাল যে ওয়েদার ডমিনেট করে যে এল নিলো, এটার একটা ইম্প্যাক্ট রয়েছে। ল্যান্ডসেট কাউন্টডাউনের তথ্য অনুযায়ী 2010 সালে বাংলাদেশে প্রতি 1000 মৃত্যুর মধ্যে 4টিরও বেশি মৃত্যু তাপজনিত কারণে ঘটছে, যা আগের দশকের তুলনায় 33% বেশি। তবে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের গ্রান্থাম রিসার্চ ইনস্টিটিউটের 2023 সালের এক গবেষণা অনুযায়ী বেশি ঝুঁকিতে রয়েছেন বয়স্ক মানুষ। গবেষণা বলছে 2017 থেকে 2021 সালের মধ্যে বাংলাদেশের 65 বছর বা তার বেশি বয়সী প্রায় 1430 জন মানুষ তাপজনিত কারণে মারা গেছে। তাই এটিকে দুর্যোগ হিসেবে দেখছেন জলবায়ু বিশেষজ্ঞরা। অতি তাপমাত্রাকে যেহেতু এটা জনজীবনকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে, তাদের শারীরিক, মানসিক এবং আর্থিক ক্ষতি হচ্ছে, এটি দুর্যোগ হিসেবে অফিসিয়ালি ঘোষণা করাটা খুব জরুরি। যদি একটা ন্যাশনাল হিট অ্যাকশন প্ল্যান থাকে তাহলে আমরা এই সমস্যাটার ক্ষেত্রে আমরা প্রস্তুতি নিতে পারি। বিশ্বব্যাংকের গবেষণা অনুযায়ী 2024 সালে তাপজনিত শারীরিক ও মানসিক স্বাস্থ্যগত প্রভাবের কারণে বাংলাদেশে প্রায় 2,50,00,000 কর্মদিবস নষ্ট হচ্ছে। এর অর্থনৈতিক ক্ষতির পরিমাণ প্রায় 1.70 বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের জিডিপির প্রায় 0.4% সমান। বাংলাদেশে অতি তাপমাত্রার কারণে আমাদের আর্থিক ক্ষতির পরিমাণ বছরে $1.7 বিলিয়ন। ল্যান্ডসেট কাউন্টডাউনের হিসাব বলছে 2024 সালে তাপজনিত চাপের কারণে বাংলাদেশের একজন শ্রমিক গড়ে হারিয়েছেন 391 কর্মঘণ্টা। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বিশ্বকাপের আমেজে বর্ণিল নিউ ইয়র্কের টাইম স্কোয়ার। নিজেদের মতো করে আনন্দ উদযাপনে মেতে থাকেন ফুটবল প্রেমীরা। বিশ্বকাপে বাংলাদেশ না খেললেও আছেন ভিন দেশের ভক্তদের হৃদয়ে। হাইতির বিপক্ষেও খেলা হচ্ছে না নেইমারের, তারপরও সেই ম্যাচে ব্রাজিল বড় জয় পাবে প্রত্যাশার সমর্থকদের। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন মানিক মাহমুদ। বিশ্বকাপের শহর নিউ ইয়র্ক, আলো ঝলমলে এই শহরের টাইমস স্কোয়ার। বড় বড় জায়ান্ট স্ক্রিনে খেলা দেখেন দর্শকরা। রাত দিন প্রায় 24 ঘন্টায় মুখে হয়ে থাকে ছন্দে আনন্দে। ব্রাজিলিয়ান মেক্সিকানরা একটু বেশি আনন্দে উন্মাতাল। হাইতির বিপক্ষে বড় ব্যবধানে জিতবে সেলেসাওরা। প্রত্যাশা ব্রাজিলিয়ানদের। ইনজুরি আক্রান্ত নেইমারকে এ ম্যাচেও দেখা যাবে না মাঠে, মনে করেন তারা। 1, 2, 3, 4, 5 stars. I'm gonna win the 6 stars. Yes, I am Brazilian. Yes, sorry. Win today, 5-0. Panama game 5 goals. বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ, তবে আছে আটলান্টিক সাগর পারের ভিন দেশের সমর্থকদের উন্মাদনায়। মেক্সিকান এই সমর্থক ভালোভাবে চেনেন লাল সবুজের দেশকে, জানেন কতটা ফুটবল পাগল বাংলাদেশিরা। Everyone here, either from Mexico or other countries, we all have that Mexican pride. Whether or not you're from the U.S. or not, we're here supporting our team. We're just here for the culture. পৃথিবীর প্রায় দেশই সাকসেসফুল দেশের ফ্ল্যাগ
ওরা নিয়ে মানে সেলিব্রেশন করতেছে। এই আমার নিজের কাছে সুন্দরতা লাগে। কবে যেন আমার দেশের পতাকা নিয়ে আমি এরকম কংগ্রাচুলেশন করে সেলিব্রেশন করবো, এটাই আশা প্রত্যাশা করতেছি। আধা রাতে আলো ঝলমলে বৈচিত্র্যময় এই উল্লাসের যেন কোনো সীমা নেই। নানা রঙে নানা ঢঙের সাজ ক্রেজি সমর্থকদের। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে বিশ্বকাপের উন্মাদনা ও উৎসবের আমেজ দেখা যায়। এখানে প্রায় সবসময় দর্শক, সমর্থক এবং বিভিন্ন দেশের ভাষার বিভিন্ন জাতির মানুষেরা আনন্দ উদযাপনে মেতে থাকেন। বিশ্বকাপের উন্মাদনায় ব্রাজিল, আর্জেন্টিনা, পানামা, মেক্সিকো সব দেশে দর্শকরা, সমর্থকরা নিজেদের মতো করে আনন্দ উদযাপন করে থাকেন এই স্থানটিতে। মাহমুদ, বাংলাভিশন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। শিক্ষামন্ত্রী ডক্টর আনময় ইহসানুল হক মিলন বলেছেন, এখন থেকে দেশের পাবলিক পরীক্ষাগুলোতে সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে না, মন্ত্রিসভার বৈঠকে এমন কোনো সিদ্ধান্ত হয়নি। বলেন, দেশের শিক্ষার্থীরা আনন্দময় শিক্ষার মধ্য দিয়ে বড় হবে। শিক্ষাঙ্গনকে এগিয়ে নিতে সরকার অনেক কার্যক্রম হাতে নিয়েছে বলেও জানান তিনি। ইহসানুল হক মিলন বলেন, স্কুলে ভর্তি পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এ ভর্তি পরীক্ষা হবে একটি নামমাত্র পরীক্ষা। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, আগামী 20 জুন প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ঢাকার আর্মি স্টেডিয়ামে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে উপস্থিত থাকবেন বলেও জানান তিনি। কিছুটা কমলেও নিয়ন্ত্রণে আসেনি হাম পরিস্থিতি। হাম উপসর্গে মৃত্যু হয়েছে আরও 5 শিশুর। এই নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 666 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে দেশে গত একদিনে হামে আক্রান্ত হয়েছে 1148 জন। গত 3 মাসে শুধু রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ভর্তি হয়েছে প্রায় 1300 শিশু। এই সময় প্রাণ হারিয়েছে 48 জন। হাসপাতালটিতে এখনও প্রতিদিন ভর্তি হচ্ছে নতুন রোগী। বর্তমানে শিশু হাসপাতালে ভর্তি রয়েছে হাম আক্রান্ত 105 জন। শুধু বুধবারই নতুন করে ভর্তি হয়েছে আরও 21 জন। চিকিৎসকরা বলছেন, নিয়মিত টিকা কর্মসূচির আওতায় না আসা শিশুদের মধ্যে জটিলতা ও মৃত্যু ঝুঁকি বেশি। তাই শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, সর্দি, কাশি কিংবা শরীরে লালচে দানা দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ তাদের। দর্শক, সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নিরাপত্তার ঘেরা টোপে যেন প্রধানমন্ত্রীকে জনবিচ্ছিন্ন করা না হয় বলেছেন তারেক রহমান। এসএসএফকে আরও দক্ষ করার ঘোষণা। সংসদে প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা, সব শ্রেণী পেশার মানুষের স্বার্থ গুরুত্ব পেয়েছে দাবি আইনমন্ত্রীর। স্বপ্নবিলাসী বাজেট বললেন রুমিন ফারহানা। তাপ প্রবাহে দেশে অর্থনৈতিক খাতে $1.7 বিলিয়ন ক্ষতি, কমতে পারে রপ্তানি। যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় তথ্য। এবং বিশ্বকাপে চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকা ম্যাচ ড্র। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ উন্মাদনার প্রাণকেন্দ্রে পরিণত নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।